আসসালামু আলাইকুম। প্রথম শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছো। তো ঈদের প্রথম বিরতির পর আবার আমাদের ক্লাস শুরু হয়েছে। আজকে তোমাদের সেকেন্ড চ্যাপ্টারটা আমি যেটা পড়াচ্ছিলাম, চ্যাপ্টার 5 সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এন্ড এনট্রপি, ক্লাসটা শেষ হয়ে যাবে। আমাদের পড়ানো মোটামুটি এদের আগেই শেষ হয়ে গিয়েছে। এনট্রপির অঙ্ক করানো বাকি ছিল, অঙ্ক করানোর কথা ছিল। তো আজকে আমি তোমাদের এনট্রপির একটা অঙ্ক করিয়ে দেব, করালে মোটামুটি আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আমি এটা আগে তোমাদের বলেছিলাম যে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, কোনো কোশ্চেনে বা যে ক্লাসগুলো নিয়েছি সেখানে কোনো সমস্যা আছে কিনা, কোনো ক্লাস রিপিট করতে হলেও আমি সেটা রিপিট করে দিতাম। তো তোমরা সেরকম কিছু জানাও নাই, তো এখনও জানাতে পারো। বা তাহলে কোনো প্রশ্ন বা কোনোটা যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমি আরেকবার তোমাদের করে দিব, এটা সমস্যা নাই। তো আমাদের এটা একটা বড় চ্যাপ্টার, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এন্ড এনট্রপি। এটার প্রায় পুরোটাই আমি কভার করার চেষ্টা করেছি, আর এনট্রপির অঙ্ক বাকি ছিল, অঙ্কটা আমি আজকে দেখব। বোর্ডে দেখো একটা অঙ্ক লেখা আছে, অঙ্কটা তুলে ফেলো, তোমাদের সাথে সাথে করতে হবে। অঙ্কটা আগে তোলো, তারপর আমরা দেখি যে আমরা কীভাবে সেটা সলভ করবো। লেখা দেখতে বা শব্দ শুনতে কোনো সমস্যা হলে জানিও। অঙ্কটা আগে তুলে নাও। দেখো পড়ে দেওয়া আছে, ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন এনট্রপি when 10 gram of water at 60 degree centigrade is mixed with 30 gram of water at 20 degree centigrade. Calculate the change in entropy when 10 gram of water at 60 degree centigrade is mixed with 30 gram of water at 20 degree centigrade. এখন এখানে কি দেয়া আছে দেখো, 10 গ্রাম অফ ওয়াটার, 10 গ্রাম অফ ওয়াটার, তার সেন্টিগ্রেড হচ্ছে 60 ডিগ্রি, টেম্পারেচার হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। 10 গ্রাম ওয়াটার, টেম্পারেচার 60 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা আছে 30 গ্রাম অফ ওয়াটার, এটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ধরে নাও এরকম দুটো পাত্রের মধ্যে আছে 10 গ্রাম 60 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 গ্রাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন যদি আমি মাঝখানের এই পার্টটা তুলে দিয়ে এদেরকে মিক্সচার করে দিই, তাহলে ঘটনা কি হবে? 10 গ্রাম ওয়াটারের টেম্পারেচার ছিল 60 ডিগ্রি, এটা আমি 20 ডিগ্রি মানে ঠান্ডা পানির মধ্যে মিশাবো। মেশালে এটা কি করবে, টেম্পারেচারটা লস হবে, অর্থাৎ সে টেম্পারেচার হারাবে। আর এই যে এটা যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কি করবে, গরম পানির মধ্যে মেশালাম, তার মানে এর টেম্পারেচারটা রাইজ করবে। রিলিজ এবং রাইজ এটা আমাকে জানতে হবে, কারণ আমরা জানি গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ, যে সূত্র দিয়ে তোমরা এর আগেও তোমাদের এটা জানা আছে। গৃহীত তাপ আর বর্জিত তাপ ইজ ইকুয়াল টু করে আমাদের মিশ্রণের তাপমাত্রাটা বের করতে হয়। এখন আমি যেহেতু 60 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি মিলিয়ে দিলাম, তার মানে 60 ডিগ্রিটা হারাবে, 20 ডিগ্রিটা নিবে। নিলে তারা কিছুক্ষণ পর একটা সাম্য অবস্থায় চলে আসবে, অর্থাৎ দুটা মিলে একটা ফিক্সড টেম্পারেচারে চলে আসবে, যেটার নাম হচ্ছে মিশ্রণের তাপমাত্রা অথবা ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। তো আমরা ধরে নেই সেই ইকুইলিব্রিয়াম যে টেম্পারেচারটা আছে, দুইটা মেশানোর ফলে
এই দুটো যখন একসাথে মিশে যাবে তখন যে ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা হবে ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা ধরে নিলাম আমরা টি। 60 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেড পানি মেশানোর ফলে মিশ্রণের যে টেম্পারেচার মানে সাম্য অবস্থায় যে তাপমাত্রা সেটা আমরা ধরে নিলাম টি। আর কি কি দেওয়া আছে সেটা সবার আগে একটা অঙ্কে কি কি দেওয়া আছে সেটা লিখতে হয়। গিভেন কি কি দেওয়া আছে দেখো, প্রথমে দেওয়া আছে আমার 10 গ্রাম অফ ওয়াটার এট 60 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে M1 ভর দেওয়া আছে, M1 দেওয়া আছে 10 গ্রাম। টেম্পারেচার T1, M1 T1 কেন দিলাম, কারণ এখানে আমাকে আরেকটা M2 এবং T2 আছে, দুটো করে দেওয়া আছে। তাহলে T1 হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273 প্লাস 60 ইকুয়াল টু, দেখো এরপরে M2 এবং T2 সেটাও সাথে সাথে তোমাদের লিখে নিতে হবে। এটা কত দেখো, 6 7 333 কেলভিন। এটা হচ্ছে M1 T1 আর কি কি দেওয়া আছে আমার M2 T2, এটাও লিখে নিবে। এরপরে আমার দেওয়া আছে M2 দেওয়া আছে 30 গ্রাম, T2 দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273 প্লাস 20 293 কেলভিন। এইটুকুই আমার শুধু দেওয়া আছে। M1 দেওয়া আছে 10 গ্রাম, T1 দেওয়া আছে 333 কেলভিন, M2 দেওয়া আছে 30 গ্রাম, T2 আছে 293 কেলভিন। আর আমরা দুটো যখন মেশালাম ইকুইলিব্রিয়াম টেম্পারেচার দেখেছি আমরা টি, ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা ধরে নিয়েছি টি। তো আমরা জানি আগে থেকে গৃহীত তাপ ইজিক্যাল টু বর্জিত তাপ, সূত্র হিট রিলিজড ইজিক্যাল টু হিট অ্যাকোয়ার্ড, গৃহীত তাপ এবং ইজিক্যাল টু বর্জিত তাপ। তো আমরা সেই ফর্মুলাটাই প্রয়োগ করব। আমাদের কাজ হচ্ছে এই যে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার টি এটা বের করা, কারণ এটা দিয়ে আমাদের প্রশ্নটা হচ্ছে ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন এন্ট্রপি, এন্ট্রপির পরিবর্তনটা বের করতে দিয়েছে। এই এন্ট্রপির পরিবর্তন এই ধরনের মিক্সচারের অঙ্ক থেকে বের করতে হলে আগে তোমাকে মিক্সচারের টেম্পারেচারটা বের করে নিতে হবে। কি বের করতে হবে এগুলো একটু খেয়াল করে নিবে, খালি অঙ্কর সূত্রটা জানলেই কিন্তু এখানে হবে না। এখানে দুই ধরনের পানি মেশানো হয়েছে, এই ধরনের মিশিয়ে যদি তোমাকে এন্ট্রপি বের করতে দেয় তখন আগে তোমাকে মিশ্রণের তাপমাত্রাটা বের করে নিতে হবে। তাহলে আমরা সেই মিশ্রণের তাপমাত্রা অর্থাৎ ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা ধরে নিয়েছি যেটা হচ্ছে টি। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে প্রথমেই এই টিটা বের করে নেওয়া। টি বের করার আমরা সূত্র জানি, গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ। তাহলে তোমরা লিখে নিবে উই নো অ্যাকোয়ার্ড হিট ইজ ইকুয়াল টু রিলিজড হিট। তাহলে গৃহীত তাপ কত, এখানে সূত্র কি জানি আমরা, ভর মানে মাস ইনটু আপেক্ষিক তাপ ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য, চেঞ্জ ইন টেম্পারেচার। এই হচ্ছে আমার গৃহীত তাপই হোক আর বর্জিত তাপই হোক, এটা হচ্ছে সূত্র, ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য। তাহলে প্রথমে যখন তোমরা নিবা 10 গ্রাম অফ ওয়াটার এট 60 ডিগ্রি সেন্টিগ্রেড, 60 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিটা আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের পানির সাথে মেশাবো, তাহলে অবশ্যই বোঝা যায় যে 60 ডিগ্রিটা তাপ হারাবে আর 20 ডিগ্রিটা তাপটা গ্রহণ করবে। তাহলে প্রথমটা হচ্ছে তাপ হারিয়ে ফেলবে মানে বর্জিত তাপ। তাহলে M1 S1 তাপমাত্রার পার্থক্য, এই যে নিয়েছি এটা হচ্ছে আমার T1, এই যে এটা হচ্ছে T2,
এই হচ্ছে m1, এই হচ্ছে m2। তাহলে ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য। এখন দেখো তাপমাত্রা হচ্ছে T1 60 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমরা একটা মিশ্রণের তাপমাত্রা নিয়েছি T। যেহেতু 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রাটা কমে যাবে, তাপ হারাবে, সুতরাং ক্যাপিটাল টিটা এখানে, মিশ্রণের তাপমাত্রাটা এখানে তোমার 60 ডিগ্রি সেন্টিগ্রেড হবে হচ্ছে T1, তারপরে আমার মিশ্রণের তাপমাত্রাটা হচ্ছে T। তার মানে এখান থেকে হচ্ছে 60 ডিগ্রি থেকে কমে যাবে, এটা হচ্ছে বেশি, এটা হচ্ছে কম। তাহলে বেশি থেকে কমের ডিফারেন্স হচ্ছে বেশি থেকে কম। T1 হচ্ছে 60 ডিগ্রি, কিন্তু যখন ইকুইলিব্রিয়াম করবে তখন এটা 20 ডিগ্রির সাথে মিশে টেম্পারেচারটা আরো কম হবে, যার কারণে ভর ইনটু আপেক্ষিক তাপ তাপমাত্রার পার্থক্য। T1টা যেহেতু বড়, যার কারণে এটা T থেকে মাইনাস হয়ে গেল। ইজিক্যাল টু ভর সেম জিনিস, ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য। এবার কি হবে, 20 থেকে তাপমাত্রাটা অবশ্যই বেশি হবে, কারণ সেটা 60 ডিগ্রি থেকে তাপ নিবে, গ্রহণ করবে। গ্রহণ করলে তখন মিশ্রণের তাপমাত্রা, সেক্ষেত্রে তাপমাত্রাটা বেশি হবে, অর্থাৎ T মাইনাস T2। যখন এই দুটো নিবে তখন এটা হয়ে যাবে বড়, এটা হয়ে যাবে ছোট। 20 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যাবে তখন টিটা, যার কারণে T মাইনাস T2। তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম, গৃহীত তাপ ইজিক্যাল টু বর্জিত তাপ, অথবা আমরা যেটা লিখেছি বর্জিত তাপ ইজিক্যাল টু গৃহীত তাপ, একই জিনিস। এখন তোমাদের কাজ হচ্ছে ভ্যালুগুলো বসিয়ে দেওয়া। যেহেতু আমরা দুটোই পানি, সুতরাং S1 S2 একই জিনিস, এই দুটো বাদ দিয়ে দিতে পারি। তাহলে প্রথম আমরা গিভেনের মধ্যে তোমাদের খাতায় লেখা আছে, আমি তো বোর্ডে মুছে ফেলেছি, M1, আর বোর্ডে দেওয়াই আছে এখনো, M1 মানে 10 গ্রাম, T1 দেওয়া আছে আমার 60, 62, 73 এর সাথে প্লাস করে নিয়েছিলাম, সেটা ছিল 333। T আমরা জানি না, Tটাই হচ্ছে আমরা বের করব। M2 দেওয়া আছে, এই হচ্ছে তোমার M2 30, T জানা নাই, T2 দেওয়া আছে 293। বের করে ফেলো তাড়াতাড়ি। তোমাদের কাজ হচ্ছে এখান থেকে T এর ভ্যালু বের করা। T এর ভ্যালুটা ক্যালকুলেটরে তাড়াতাড়ি বের করে ফেলো। আচ্ছা, ক্যালকুলেটর সামনে না থাকলে তোমরা এটা পরে বের করে নিবে। ক্যালকুলেটরের কাজ হচ্ছে জাস্ট ক্যালকুলেটরে 30t প্লাস 10t 40t, এখানে 40t আসবে, 3 into 293 মাইনাস দিয়ে এটা করলে তোমার কাজটা চলে আসবে। এইটুকু কাজ তোমাদের থাকলো, আমি ভ্যালুটা শুধু লিখে দেই। t is equal to আসবে, t is equal to 303 কেলভিন, যেটা আছে আমি ক্যালকুলেটর বের করেছি, তোমরা এই কাজটা ক্যালকুলেটর করবে। t এর ভ্যালু আসবে 303। টেম্পারেচারটা পেয়ে গেলাম, কিন্তু আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেট দ্য চেঞ্জ আর 10 গ্রাম ওয়াটার 333 কেলভিন থেকে কমে 303 কেলভিনে চলে এসেছে। প্রথমে আমাদের ছিল 10 গ্রাম ওয়াটার, যার এত কেলভিন, এটা কি হলো, 333 কেলভিন থেকে কমে 303 ডিগ্রি কেলভিনে চলে এসেছে, অর্থাৎ এর টেম্পারেচারটা কমে গিয়েছে। এই ক্ষেত্রে আমরা এনট্রপি চেঞ্জটা বের করব। লাইনটা লিখে নাও,
চেঞ্জ ইন এনট্রপি এখানে লাইনগুলো ইম্পর্টেন্ট, লাইনগুলো লাগবে, শুধু অঙ্ক করলে হবে না। চেঞ্জ ইন এনট্রপি when the temperature change in entropy when the temperature of কত 10 gram of water 10 gram of water change from 333 Kelvin to 303 Kelvin। লাইনটা লিখে নিতে হবে, চেঞ্জ ইন এনট্রপি when the temperature of 10 gram of water change from 333 Kelvin to 303 Kelvin। এখন দেখো এই যে বুঝতে পারবে সেই লাইনটা থেকে ভ্যালু কেমন আসবে সেটা আইডিয়া করে নেওয়া যাবে। আমাদের এই প্রথম ক্ষেত্রে আমাদের কি হলো, টেম্পারেচার ছিল 333, এটা কমে 303 ডিগ্রি হয়ে গিয়েছে, অর্থাৎ টেম্পারেচার কমে গিয়েছে। তাহলে এখানে এনট্রপিটা কেমন হতে পারে? আমরা জানি, তোমরা ইন্টারেও পড়েছো যে তাপমাত্রার এনট্রপির বৃদ্ধি বিশ্বের তাপীয় মৃত্যু। তার মানে হচ্ছে তাপমাত্রা যত বাড়ছে এনট্রপি তত বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধি মানেই এনট্রপির বৃদ্ধি। তাহলে এখানে আমাদের তাপমাত্রাটা কমে যাচ্ছে, 333 থেকে 303-এ চলে এসছে। তাপমাত্রা কমলে কি হবে? অবশ্যই এনট্রপি কম হবে। এটুকু এই লাইন থেকেই বোঝা যাচ্ছে, যেহেতু 333 থেকে 303-এ চলে এসছে তাহলে অবশ্যই আমার এনট্রপিটা হ্রাস পাবে। হ্রাস পাবে মানে তার মানে হচ্ছে ভ্যালু একটা নেগেটিভ আসবে। টেম্পারেচার যখনই কমে যাবে তখনই এনট্রপির ভ্যালুটা নেগেটিভ আসবে। তাহলে যখন তোমরা বের করবে নেগেটিভ ভ্যালু আসলে বুঝতে পারবে তোমাদের ওটা হয়েছে। লাইন দেখে এই জিনিসগুলো বুঝে নিতে হবে। তার মানে টেম্পারেচার কম থাকলে এনট্রপি হ্রাস পাবে, ভ্যালুটা একটা নেগেটিভ আসবে বা পরেরটার চাইতে কম আসবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই টেম্পারেচার দিয়ে চেঞ্জ ইন এনট্রপিটা বের করা। তো আমরা জানি চেঞ্জ ইন এনট্রপি রাশিমালা কি, যদি একবারে ডেল এস লিখে দেই, আমাদের চেঞ্জ ইন এনট্রপির রাশিমালা হচ্ছে ডেল এস ইজ ইকাল টু ডি কিউ বাই মানে ডিএস ইজ ইকাল টু, তোমরা যেটা করেছো আমরা আগে যেটা পড়েছি, ডিএস ইজ ইকাল টু ডি কিউ বাই টি। এটা যদি আমি ইন্টিগ্রেশন দেই s1 s2 s, তার মানে আসলো s2 মাইনাস s1, এই s2 মাইনাস s1 কে একবার লেখা যায় ডেল এস। যখন তোমরা ইন্টিগ্রেশন অঙ্কের মধ্যে করবে তখন এগুলো আর ডিরাইভ করে দেখাতে হবে না, একবারে আমি ডেল এসটা লিখে দিয়েছি। আরো কিছু জিনিস তোমরা একবারে করতে পারো, যেটা হলো আমার এখানে টেম্পারেচার কিন্তু T1 থেকে যে T2 আমি লিখেছি, আমার উঠবে কি T1 থেকে মিশ্রণের টেম্পারেচার, সেটা কিন্তু T2 না। মিশ্রণের টেম্পারেচার T1 থেকে মিশ্রণের টেম্পারেচারকে ধরেছিলাম T, অর্থাৎ আমার তাপমাত্রা হচ্ছে প্রথম ক্ষেত্রে T1 থেকে মিশ্রণের টেম্পারেচার T পর্যন্ত। এখন তোমরা ভ্যালুগুলো বসিয়ে দিতে পারো। আমার T1 ছিল 333, মিশ্রণের টেম্পারেচার হয়েছে 303, আর হচ্ছে ডেল কিউ মানে ms ডেল থিটা মানে ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য। তাহলে ms dt বা d থিটা যেটা বলেছিলেন সেটাই হচ্ছে dt। তাহলে dq এর পরিবর্তে লিখলাম আমরা dq মানে তাপগৃহীত তাপ অথবা বর্জিত তাপ, যেটার সূত্র হচ্ছে ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য। এই হচ্ছে আমার ভর, আপেক্ষিক তাপ, তাপমাত্রার পার্থক্য। ভর ইনটু আমার সূত্রটা হচ্ছে ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য, তার মানে হচ্ছে m ইনটু s ইনটু dt।
এখন ভর এই যেহেতু এখানে টি আছে, ডিটির সাথে রিলেশন, এমএস কনস্ট্যান্ট হয়ে গেল, এমএস চলে আসলো আগে, লিমিট দিয়ে নাও 1/t dt, তাহলে 1/t dt 1/x dx, সূত্র কি ইন্টিগ্রেশনের? ইন্টিগ্রেশনের সূত্র 1/x dx is equal to ln x, তাহলে 1/t dt মানে হচ্ছে ln t, একবারে বসিয়ে দাও, 1/t মানে হচ্ছে 1/t dt মানে হচ্ছে ln t। তাহলে ms থেকে গেল, লিমিট বসিয়ে দাও, আপার লিমিট মাইনাস লন, তাহলে একবারে ln a মাইনাস ln b মানে হচ্ছে ln a/b। ms ln a/b, আমার ms কত? প্রথম ক্ষেত্রে বের করছি, প্রথম ক্ষেত্রে আমার m হচ্ছে 10 গ্রাম, s হচ্ছে 1। তাহলে আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দিলাম, এখন তোমাদের কাজ হচ্ছে ক্যালকুলেটরে এই মানটা বের করা। যেদিন অঙ্ক করানোর কথা থাকবে সেদিন ক্যালকুলেটরটা সামনে নিয়ে বসবে, আর অবশ্যই পুরো অঙ্কটা যখন করবে ক্যালকুলেটরের ভ্যালুগুলো বের করে নেবে। এটার ভ্যালু আসে 0.9443, এটা ক্যালকুলেটরে বের করে নিবে। এটার ভ্যালু হচ্ছে -0.9443 ক্যালোরি পার ডিগ্রি কেলভিন। দেখো এটাই কোনো সমস্যা আছে কিনা, পরেরটা আমরা অনেক শর্ট করে পরের অংশটা করে ফেলবো। এটা হচ্ছে আমরা প্রথম ক্ষেত্রে বের করলাম যখন 10 গ্রাম অফ ওয়াটার, 10 গ্রাম ওয়াটার 60 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সেটা মিশ্রণের তাপমাত্রা যখন কমে গেছে, এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা এই কাজটা করলাম। এখন আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আবার বের করতে হবে। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমরা চেঞ্জ ইন এনট্রপিটা বের করেছি। আমাদের পর্যায় ছিল দুটো, একটা হচ্ছে গৃহীত তাপ, একটা বর্জিত তাপ। আমরা এখন পরেরটা বের করব। ঠিক একইভাবে লাইন লিখে নিতে হবে, চেঞ্জ ইন এনট্রপি when temperature কত ছিল এখানে, টেম্পারেচার অফ 30 গ্রাম অফ ওয়াটার change from 293 Kelvin to 303 Kelvin. Change in entropy when temperature of 30 gram of water change from 293 Kelvin to 303 Kelvin. অর্থাৎ এবার টেম্পারেচার ছিল 293, কিন্তু এটা চেঞ্জ হয়ে গিয়েছে 303, তার টেম্পারেচার বেড়ে গিয়েছে। যে আমরা জানি টেম্পারেচার বাড়লেই এনট্রপিটাও বেড়ে যাবে। তাহলে আগে যেখানে যেটা মাইনাস একটা ভ্যালু ছিল, এবার অবশ্যই এনট্রপিটা তার চাইতে বেশি হবে, বেশি হলেই বুঝতে পারবো আমাদেরটা হয়েছে। আমি এটা পুরোটা করছি না, শুধু লাস্টে যেটা সেটার মতো করে দেখিয়ে দিচ্ছি। একই জিনিস একইভাবে করবে, মানে ভর ইনটু আপেক্ষিক তাপ, তোমাদের যেটা আসলো ভর, ভর মানে হচ্ছে আমার 30, এই হচ্ছে ভর, আপেক্ষিক তাপ 1,
এরপর আছে লন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এক্ষেত্রে আমার আপার লিমিট লোয়ার লিমিট কত, কোথা থেকে কোথায় গিয়েছে? আমার টেম্পারেচার ছিল কম, অর্থাৎ 293, আর সেটা হয়ে গিয়েছে 303। তাহলে আমার আপার লিমিট হচ্ছে 303, লোয়ার লিমিট হচ্ছে 293। আপার লিমিট হচ্ছে 303, লোয়ার লিমিট হচ্ছে 293। আমি জাস্ট এটার মতো করে একবারে লিখে দিলাম, যেহেতু একটা অংশ আমি পুরোটা করে দিলাম, ওটার মতো করে এই অংশটাও পুরোটা তোমাদের করতে হবে। আমি আরেকটি জিনিস দুইবার করলাম না। তাহলে ভর ইন্টু আপেক্ষিক তাপ, তারপরে আসে আমার লন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আমার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। একইভাবে এটা ক্যালকুলেটরে যখন ভ্যালু বের করবে, এটার ভ্যালু আসবে 2 নং অংশে এনট্রপির চেঞ্জটা আমার আসবে 1.002 ক্যালোরি পার ডিগ্রি কেলভিন। এখন দেখো আমরা দুই ক্ষেত্রেই এনট্রপি চেঞ্জটা বের করেছি। প্রথমবার আমার এসেছে -0.9443 ক্যালোরি পার ডিগ্রি কেলভিন, আর এখন আমার আসলো 0.002 ক্যালোরি পার ডিগ্রি কেলভিন। প্রথম ক্ষেত্রে যেহেতু আমার টেম্পারেচারটা কমে গিয়েছিল, যার কারণে এনট্রপিটাও কম এসেছে। আর এখন যেহেতু টেম্পারেচারটা পরের ক্ষেত্রে টেম্পারেচার বেড়ে গিয়েছে, যার কারণে এনট্রপিটাও বেশি এসেছে। টেম্পারেচার বেড়ে গেলে এনট্রপি বেশি, টেম্পারেচার কমে গেলে এনট্রপি কম। এখন আমাদের ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন এনট্রপি। যখন তুমি মিশিয়ে দিয়েছো তখন তোমার এনট্রপি চেঞ্জটা কত? আমরা কিন্তু মেশানোরটা এখনো বের করি নাই, জাস্ট দুই ক্ষেত্রে আলাদা আলাদা করে বের করেছি। এখন তোমাদের যেটা মেশানোর পরে এনট্রপি চেঞ্জ কত হয়েছে, তোমাদের সেই জিনিসটা আসলে বের করতে দিয়েছে, অর্থাৎ টোটাল চেঞ্জ ইন এনট্রপি অফ দ্য সিস্টেম, কিংবা দা change in entropy of the system। এর আগে আমরা যে চেঞ্জ ইন এনট্রপি বের করেছি, ওটা কিন্তু একবার 10 গ্রামের জন্য বের করেছি, একবার 30 গ্রামের জন্য বের করেছি আলাদা করে। এখন আমরা যেটা নিব সেটা হচ্ছে টোটাল সিস্টেমের। তোমাকে অঙ্কে বের করতে দিয়েছে ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন এনট্রপি, সেটা তোমার 10 গ্রামের জন্য বলে নাই, 30 গ্রামের জন্য বলে নাই, পুরো সিস্টেমের চেঞ্জ ইন এনট্রপিটা বের করতে দিয়েছে। তাহলে আমাদের চেঞ্জ ইন এনট্রপি অফ দ্য সিস্টেম হবে, যেটা তোমরা বের করলে দুই ক্ষেত্রে, দুই ক্ষেত্রে আলাদা করে আমরা যেটা বের করলাম, এটার ডিফারেন্সটাই হচ্ছে তোমার টোটাল সিস্টেমের এনট্রপি চেঞ্জ। আমি দেখো একবারে একটা অঙ্ক নিয়েছি, যেখান থেকে তোমরা পুরো সিস্টেমটা বুঝতে পারো যে এনট্রপি বের করতে গেলে নরমালি আমাদের এনট্রপির যে অঙ্ক এই সূত্র দিয়েই করতে হবে। তোমার এনট্রপি চেঞ্জ ds dq/t। এখন যদি তোমার ভর, আপেক্ষিক তাপ, তাপমাত্রার পার্থক্য এগুলো দিয়ে করতে হয়, তখন dq মানে হচ্ছে ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য। অঙ্কে তোমাকে dq এর পরিবর্তে ms/dt বসিয়ে নিতে হবে। বসিয়ে নিলে এরপর এটাকে ইন্টিগ্রেশন করলে ds, ভর আপেক্ষিক তাপ তোমার ফিক্সড, dt/t, এটার ভ্যালু আসবে 1/t। dt মানে হচ্ছে ln t। এই নরমালি যদি সহজ কোনো অঙ্ক করতে দেয়, তাহলে তখন তোমার এই সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হবে। তো আমি যে বড় অঙ্কটা নিলাম,
মিক্সচারের জন্য, সেক্ষেত্রে তোমার এই সূত্রটাও আছে, মিক্সচারগুলো যে অঙ্ক যেভাবে করতে হবে সেই ব্যাপারটাও আছে, যাতে পুরো জিনিসটা চলে আসে। এই কারণে আমি বড়টা নিয়েছি। তো ওটা পুরো অঙ্কটা করলে তোমার এনট্রপির যে অন্য যেভাবেই আসুক না কেন, এখানে খুব জটিল বা অন্যরকম কিছু নাই, এরকমই আছে। তো মোটামুটি এগুলোই ছিল। অঙ্ক দেখতে হলে তোমাকে এফিসিয়েন্সি এবং এনট্রপি, এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে এই দুটো অংশের আচ্ছা দেখো তাহলে তোমাদের এনট্রপি অঙ্কগুলো এরকমই, এই সূত্রগুলো দিয়েই এনট্রপি। এছাড়া তোমাদের যে এফিসিয়েন্সির অঙ্ক করিয়েছিলাম, এফিসিয়েন্সি পুরোটা পড়ানোর পর এফিসিয়েন্সির অঙ্ক শুরু করবো নতুন চ্যাপ্টার 7। তো চ্যাপ্টার 7-এ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার থার্ড ল থেকে শুরু হবে। আমরা ফার্স্ট ল করেছি, সেকেন্ড ল করেছি, এখানে থার্ড ল, ম্যাক্সওয়েলের ইকুয়েশন, থার্মোডাইনামিক্স ফাংশন, এই জিনিসগুলো দিয়ে তোমাদের চ্যাপ্টার 7 শুরু হবে। চ্যাপ্টার 6 আমি থার্ড ল নিয়ে কাজ করব, যার কারণে আমি 6টা আপাতত বাদ, এমনি 4, 5 এখন আমি শুরু করব চ্যাপ্টার 7 রিলেটেড, যেহেতু 4, 5 এর সাথে 7টা রিলেটেড, যার কারণে আমি 7টা আগে শুরু করি। তো আমাদের 5 শেষ, আমরা শুরু করব চ্যাপ্টার 7। আমি আজকে একটুখানি জাস্ট শুরু করে দেই, পরের দিন আমরা 7 থেকে পরের ক্লাসে বড় কোশ্চেনগুলো শুরু করব। তো চ্যাপ্টার 7-এ তোমাদের শুরুতেই যেটা করতে হবে সেটা হলো, আমরা একদম ফার্স্ট ল থেকে পড়ছি, একদম ফার্স্ট ল সেকেন্ড ল দুটো থেকে এখানে আসবে। যখনই আমরা সিস্টেম শুরু করি না কেন, একটা থার্মোডাইনামিক যে কোনো সিস্টেমে একদম শুরুর ক্লাসে আমরা যেমন দেখেছি, যে কোনো একটা সিস্টেম নিলে আমাকে জানতে হয় পি, ভি এবং টি। একটা থার্মোডাইনামিক ফাংশনের নিয়ামক, যে তাপ গতিবিদ্যার নিয়ামক পি, ভি এবং টি, চাপ, তাপমাত্রা এবং আয়তন, এগুলো ছিল ফার্স্ট চ্যাপ্টারের ভ্যারিয়েবল। তো আমরা যখন সেকেন্ড চ্যাপ্টারে আসলাম তখন একটা নেটে একটু ডিস্টার্ব করছে, মাঝে মাঝে মনে হয় অফ হয়ে যাচ্ছে। তো আমরা ফার্স্ট চ্যাপ্টারে 3টা থার্মোডাইনামিকের ভ্যারিয়েবল পড়েছি, সেটা হচ্ছে পি, ভি এবং সেকেন্ড চ্যাপ্টারে এসে আমাদের নতুন আরেকটা ভ্যারিয়েবল যোগ হয়েছে, সেটা হচ্ছে এস, অর্থাৎ এনট্রপি। তো আমরা 2 চ্যাপ্টার থেকে 4টা ভ্যারিয়েবল দেখে এসেছি, পি, ভি, টি এবং এস। তো একটা থার্মোডাইনামিক সিস্টেম ফুললি জানার জন্য সাথে আরো কিছু ফাংশন জানতে হয়। ফাংশন বা অপেক্ষক সম্বন্ধে তোমাদের জানা আছে। ফাংশন কি জিনিস যেমন আমরা পড়েছি 19-এ বা ইন্টারে যেটা ছিল এফ এক্স ওয়াই, অর্থাৎ ফাংশন অফ এক্স ওয়াই, তার মানে এফ এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট। এফটা হচ্ছে ফাংশন, এক্স এবং ওয়াই হচ্ছে, মানে এক্স এর পরিবর্তন হলে এফ পরিবর্তন হবে, ওয়াই এর পরিবর্তন হলেও এফ পরিবর্তন হবে, এটার নাম হচ্ছে ফাংশন। তো সেই ভি এবং টিটা হবে কনস্ট্যান্ট। এরকম কিছু ফাংশন আমাদের জানতে হয়, যে ফাংশনগুলো জানলে আমরা পুরো সিস্টেমটাকে ভালো করে বুঝতে পারি। তো এই ফাংশনগুলোকে বলা হয় থার্মোডাইনামিক ফাংশন বা তাপগতীয় অপেক্ষক। প্রথমটা হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি। এগুলো একদম পরের চ্যাপ্টার পড়ার জন্য মুখস্থ করে রাখতে হবে। ইন্টারনাল এনার্জি আমাদের খুব ভালো করে মুখস্থ আছে, কারণ 2 চ্যাপ্টারে আমরা এটা নিয়েই কাজ করেছি। ইন্টারনাল এনার্জির সূত্র, ক্লসিয়াসের সূত্রটা কি, ডিইউ বসি। তো ইন্টারনাল এনার্জি ডিইউ ইজ ইকুয়াল টু ডিকিউ মাইনাস ডিডব্লিউ, এটা আমাদের জানা আছে, এটা নিয়ে আর কথা বলছি না। 2 নম্বর যেটা আসে সেটা হচ্ছে এনথালপি।
2 নাম্বার হচ্ছে এনথালপি। এটা আমাদের একটু জানতে হবে। এনথালপি মানে হচ্ছে টোটাল হিট, টোটাল টেম্পারেচার একটা আছে যেটার নাম হচ্ছে এনথালপি। সেটা কি দেখো, সেটাও আমাদের আসবে এই ক্লসিয়াসের সূত্র থেকেই আমরা সেটাও পেতে পারি। তাহলে ক্লসিয়াসের সূত্র আমার কি, dq is equal to du plus p dv। আমরা এইমাত্র ক্লসিয়াসের সূত্রটা দেখলাম, dq is equal to du plus dw। আমাদের এগুলো অনেকবার করে পড়া আছে। dw মানে p dv। আমি উপরে লিখছি, আমার 2 নম্বরে যে বিষয়টা জানতে হবে সেটা হলো এনথালপি, নতুন টার্ম। এটা একটু খেয়াল করো। ক্লসিয়াসের সূত্র থেকে আমরা জানি dq is equal to du plus p dv। এটা হচ্ছে আমার ক্লসিয়াসের সূত্র। এখন দেখো এখানে যদি আমরা du plus pv লিখে দেই, এটা কি লেখা যায়? লেখা যায় কিনা সেটা আমি সাইডে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি লিখেছি du plus pv। এটার মানে খেয়াল করো, তার মানে du, d এর সাথে একবার u, আবার প্লাস দিয়ে d এর সাথে pv। এই কাজগুলো আমাদের পরে ম্যাক্সওয়েলের ইকুয়েশন, অনেক বড় বড় ইকুয়েশন, এগুলো কিন্তু বারবার আমাদের লাগবে। এগুলো ভালো করে যদি খেয়াল না করো, মুখস্থ না করো, তাহলে পরের অংশগুলো করতে পারবে না। এটার নাম হচ্ছে পার্শিয়াল। এই যে ডি দিয়েছি, নিচে কোনো কিছু দেই নাই, এটার নাম হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, অর্থাৎ আংশিক ব্যবকলন করার জন্য এভাবে কাজ করতে হয়। এই চ্যাপ্টারে সবই আমাদের আংশিক ব্যবকলন দিয়ে অনেক কাজ করতে হবে। তাহলে এখানে আমি ডিটা কমন রেখে ইউ প্লাস পিভি দিয়েছি। এটা দেওয়া যায় কিনা, এটার সাথে তো ডি নাই, তাহলে আমি কেমন করে লিখে দিলাম, সেটা হয় কিনা সেটা আমি তোমাদেরকে লেফট সাইডে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো, ডি ইউ প্লাস পিভি, তাহলে ডি এর সাথে একবার ইউ মাল্টিপ্লিকেশন প্লাস ডি দিয়ে আলাদা করে পিভি, তাহলে এটা কি হলো, ডি ইউ ডি রয়ে গেল, এটা ডি পিভি মানে ইউভি এর সূত্র। এটা অবশ্যই 2 বার লিখতে হবে। তাহলে একবার যদি তুমি পি কনস্ট্যান্ট রাখো তাহলে ডিভি, নিচেরটা দিচ্ছি না মানে হচ্ছে আংশিক ব্যবকলন, প্লাস পি কনস্ট্যান্ট রেখেছো ডিভি, এবার ভি কনস্ট্যান্ট রাখবে, তাহলে হচ্ছে আমার ভি কনস্ট্যান্ট রাখলে তখন হয়ে যাবে আমার ডিপি। তার মানে হলো ডিইউ প্লাস পি ডিভি প্লাস ভি ডিপি। এটার সাথে এখন এটা মিলিয়ে নাও, ডিইউ প্লাস পি ডিভি এই পর্যন্ত আছে, এই টার্মটা আমার নাই, তাহলে আমরা কিভাবে এটা লিখতে পারবো? অবশ্যই তাহলে কোনো কন্ডিশন থাকবে এটা লেখার। অর্থাৎ এই ক্ষেত্রে এই যে ডিপি আছে, ডিপিটা 0, 0 মানে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এনথালপি যখন আসবে তখন হচ্ছে আমাদের প্রসেসটা কনস্ট্যান্ট প্রেসারে এটা করতে হবে। এট কনস্ট্যান্ট প্রেসার যখন থাকবে, প্রেসার যখন চেঞ্জ ইন প্রেসার চেঞ্জ ইন প্রেসার যখন কনস্ট্যান্ট হবে, তখন আমরা চেঞ্জ ইন প্রেসারটা যখন কনস্ট্যান্ট থাকবে তখন আমরা এনথালপি বের করতে পারবো। অর্থাৎ যখন চেঞ্জ ইন প্রেসারটা অর্থাৎ ডিপিটা 0 হবে বা কনস্ট্যান্ট হবে, তখনই আমরা এই লাইনটা লিখতে পারবো, ক্লসিয়াসের ইকুয়েশনকে এইভাবে লিখতে পারবো, অর্থাৎ ডি দিয়ে ব্র্যাকেটে ইউ প্লাস পিভি, লেফট সাইডে আছে ডি কিউ। উভয় পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ডি আর ডি বাদ হয়ে যাবে, কিউ ইজ ইকুয়াল টু আসবে ইউ প্লাস পিভি। এই যে কিউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি আসলো ক্লসিয়াসের ইকুয়েশন থেকে এট কনস্ট্যান্ট প্রেসার, এটা একটা ফিক্সড কন্ডিশন, সবসময় এগুলো হবে না, এগুলোর কোনো ফিজিক্যাল ওরকম মিনিং নাই, এগুলো অ্যাবস্ট্রাক্ট, বিভিন্ন সময় এই লাইনগুলো কাজে লাগবে।
অর্থাৎ কিউ ইজ ইকাল টু ইউ প্লাস পিভি। এই যে আসলো এক কনস্ট্যান্ট প্রেসারে এই ইউ প্লাস পিভি, কিউ ইজ ইকাল টু ইউ প্লাস পিভি, এর নামই হচ্ছে এনথালপি। এবং তখন এই কিউ না বলে কিউ এর পরিবর্তে এটাকে এইচ হিসাবে সূচিত করা হয়। অর্থাৎ টোটাল হিট এইচ ইজ ইকাল টু ইউ প্লাস পিভি। একদম মুখস্থ থাকতে হবে। ক্লসিয়াস এর ইকুয়েশন যেমন মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে, dq is equal to du plus pdv, সেই রকম এনথালপি h is equal to u plus pv এই চ্যাপ্টার পড়ার জন্য মুখস্থ রাখতে হবে। অর্থাৎ এনথালপি h is equal to আসলো u plus pv মুখস্থ। কেমন করে আসলে আমি বের করে দিলাম। এরকম আরো দুটো আছে, সেটার ভ্যালুটা লিখে দেই, মুখস্থ রাখবে, তাহলে আমরা পরের দিন করতে পারবো। তাহলে এনথালপি H is equal to আসলো U plus PV। এক নাম্বার ছিল আমার ইন্টারনাল এনার্জি। দুই নাম্বার আসলো এনথালপি H is equal to U plus PV। তিন নাম্বার আমাদের আরেকটা টার্ম আছে, এগুলো প্রত্যেকটা লাইন বারবার বলছি মুখস্থ রাখতে হবে। তিন নাম্বার আছে আমার হেলমহোলটজ ফ্রি এনার্জি। চার নাম্বার আছে গিভস ফ্রি দেখো 3 নাম্বার আছে আমার হেলমহোলটজ ফ্রি এনার্জি। এটাকে সূচিত করা হয় F দ্বারা, F is equal to U minus TS। মুখস্থ করে ফেলবে। হেলমহোলটজ ফ্রি এনার্জি প্রত্যেকটাই আলাদা আলাদা করে বের করা যায়। হেলমহোলটজ ফ্রি এনার্জি F is equal to U minus TS। 4 নাম্বার গিভস ফ্রি এনার্জি। 4 নাম্বার হচ্ছে আমার গিভস ফ্রি এনার্জি। গিভস ফ্রি এনার্জিকে সূচিত করা হয় G দ্বারা। হেলমহোলটজ ফ্রি এনার্জি একে সূচিত করা হয় F অথবা A দ্বারা। গিভস ফ্রি এনার্জি এটাকে সূচিত করা হয় G দ্বারা। গিভস ফ্রি এনার্জি এটাকে সূচিত করা হয় G দ্বারা। G is equal to এখন দেখো আমি চারটা থার্মোডাইনামিক্স ফাংশনের নাম এবং ভ্যালুগুলো লিখলাম। ইন্টারনাল এনার্জি কিভাবে বের করতে হয়, এনথালপি কিভাবে বের করতে হয় এটাও আমি দেখিয়ে দিয়েছি। হেলমহোলটজ আর গিভস এগুলো দেখাইনি, লিখে দিলাম। তো H is equal to ইন্টারনাল এনার্জি আমরা জানি du is equal to dq minus dw। এনথালপি H is equal to U plus PV। হেলমহোলটজ ফ্রি এনার্জি F is equal to U minus TS। Gibbs free energy G is equal to U minus TS plus PV। এই চারটা ফাংশন এগুলো হচ্ছে তাপগতীয় অপেক্ষক। এই ফাংশনের মানগুলো অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। এখন দেখো 2019-এ যে কোশ্চেনটা এসেছিল, 2019-এ এই কোশ্চেনটা এসেছে। কোশ্চেনটা ছিল হোয়াট আর থার্মোডাইনামিক ফাংশন, ডিফাইন দেম। পুরো চ্যাপ্টার করার জন্য তো মুখস্থ রাখতেই হবে, তারপরে এটা আবার আলাদা প্রশ্ন আসে। তোমার 2019-এ এই কোশ্চেনটা এসেছে, হোয়াট আর থার্মোডাইনামিক ফাংশন define them। কোশ্চেন হচ্ছে হোয়াট আর থার্মোডাইনামিক ফাংশন, ডিফাইন দেম। 3 মার্কসের জন্য যদি এই কোশ্চেনটা থাকে তখন তোমাকে থার্মোডাইনামিক ফাংশন হচ্ছে চারটা, ইন্টারনাল এনার্জি, এনথালপি, হেলমহোলটজ ফ্রি এনার্জি,
gives free energy নাম চারটা লিখতে হবে। প্রথমে লিখতে হবে থার্মোডাইনামিক ফাংশন বলতে কি বুঝি সেটা লিখে তারপরে থার্মোডাইনামিক ফাংশন হচ্ছে চারটা নাম দিতে হবে। নাম দিয়ে প্রতিটার ভ্যালুগুলো লিখে দিলেই তোমার মার্কস 3 হয়ে যায়। প্রত্যেকটা ডেরিভেশন করে দেখাতে হবে না। থার্মোডাইনামিক ফাংশন কাকে বলে, প্রত্যেকটা কি আছে প্রত্যেকটা থেকে 1-2 লাইন করে লিখে চারটা পয়েন্টসের যে ভ্যালুগুলো এগুলো লিখে দিতে হবে। 3 মার্কসের জন্য এরকম দিলে হবে। এটা তোমার 2019-এ এসছে, হোয়াট আর থার্মোডাইনামিক ফাংশন, ডিফাইন দেম। এটা তো কোশ্চেনের জন্য জানার জন্য, আর পুরো চ্যাপ্টার পড়ার জন্য আমাকে এই চারটা ভ্যালু মুখস্থ রাখতে হবে, কারণ মাঝখানে এই ভ্যালুগুলো যখন আসবে, ক্লসিয়াসের ইকুয়েশন তো আমাদের মুখস্থ হয়ে গিয়েছে। ইউ প্লাস পিভি এরকম কোনো টার্ম আসলে সেটার পরিবর্তে আমাকে এনথালপি এইচ বসিয়ে দিতে হবে। ইউ মাইনাস টিএস এরকম কোনো টার্ম আসলে সেটার পরিবর্তে এফ বসাতে হবে। আবার ঠিক একইভাবে গেস ফাংশন আছে জি ইজ ইকাল টু ইউ মাইনাস টিএস প্লাস পিভি। দেখো ইউ মাইনাস টিএস প্লাস পিভি পুরোটার পরিবর্তে আমি জি বসাতে পারি, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি বোর্ডেই ইউ মাইনাস টিএস মানে হচ্ছে এফ, তাহলে আমরা জি এর পরিবর্তে ইউ মাইনাস টিএস এটার মানে হচ্ছে এফ, তাহলে অবশ্যই আমরা এফ প্লাস পিভি এটাও আমরা লিখে দিতে পারি। ইউ মাইনাস টিএস মানে হচ্ছে এফ, তাহলে এফ প্লাস পিভি এটাও গিভসের একটা ফাংশন। অথবা ইউ প্লাস পিভি মানে এইচ, ইউ প্লাস পিভি মানে হচ্ছে এইচ, তাহলে ইউ প্লাস পিভির পরিবর্তে যদি আমরা এইচ বসিয়ে দেই তাহলে এইচ মাইনাস টিএস এটাও গিভসের একটা ফাংশন। এরকম যে কোনো ভ্যালু আসুক না কেন সেটার পরিবর্তে আমরা যেটা হয় তখন মুখস্থ সেটা বসিয়ে দিতে হবে, কারণ এগুলো আমাদের আগে আমরা করে নিলাম। এই জন্য তাহলে এই টার্মগুলো পরের ক্লাসে করার জন্য এই জিনিসগুলো অবশ্যই মুখস্থ রাখবে। এবং আমাদের কিন্তু দুটো বড় চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে, এটা আরেকটা বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো থেকে ফুল কোশ্চেন হয়, কারণ এগুলো অনেক বড় চ্যাপ্টার। তো অনেকখানি কিন্তু করানো হয়েছে, তোমরা এগুলো দেখো, পরীক্ষা হলে বা ইন কোর্সও হতে পারে, হলে তখন এখান থেকে থাকবে। তো আমরা কিন্তু চ্যাপ্টার 7 শুরু করেছি, যারা পরে জয়েন করেছো আমরা চ্যাপ্টার 7 শুরু করেছি আজকে। চ্যাপ্টার 7-এর হোয়াট আর থার্মোডাইনামিক ফাংশন, ডিফাইন দেম, এই অংশটুকু আমরা আজকে করেছি। এবং এই টার্মগুলো যে চারটা থার্মোডাইনামিক ফাংশন আছে, ফাংশনগুলোর ভ্যালুগুলো নামগুলো মুখস্থ করতে দিয়েছি। এটা পরের ক্লাসে অবশ্যই তোমরা যখন আসবে এই ক্লাসগুলো ওই টার্মগুলো জিনিসগুলো মুখস্থ করে তারপরে, কারণ এগুলো আমাদের ইউজ করতে হবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আবার আমাদের নেক্সট ক্লাসে কথা হবে। থ্যাংক ইউ।